জুবাইদা বেগমের চোখ জোড়া ছলছল করে ওঠে। ধরা গলায় বলেন, আমার আর কি করার আছে বলো তো বাবা? গত 3 বছর ধরে তো কম বোঝালাম না। ছেলেটাকে নিজের মেয়ের দোহাই দিলাম। যে নিজেকে নিজেই ধ্বংসের জন্য নামে তাকে কি বোঝানো সম্ভব? আমার আর কি করার আছে বলো তো? বলতে বলতে ঝরঝর করে কেঁদে দেন জুবাইদা বেগম। জুবাইদা বেগমের আহাজারিতে রবিনের নিজেরও চোখে পানি জমে। ঐক্যর বিয়ে হিসেবে আজ রবিন 6 বছর যাবৎ আছে। ওয়াসিম চৌধুরী মৃত্যুর পর মাত্র 23 বছর বয়সের যুবক ঐক্যকে বাবার রেখে যাওয়া ব্যবসার হাল ধরতে হয়। প্রখর বুদ্ধিদীপ্ত ঐক্য সেই গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠা এবং কৌশলে সামলিয়ে নিয়েছিল। ডুবে যেতে দেয়নি তার বাবার রক্ত পানি করা ঐশ্বর্য। কিন্তু 3 বছর আগে সে ঝড় সব লণ্ডভণ্ড হয়ে যায়। ধূলিসাৎ হয়ে যায় ঐক্য নামক সেই দৃঢ় শক্তি, যা এতদিন দুহাতে নিজের পরিবার ব্যবসা সব আগলে রেখেছিল। সেই অকমর্ষাল ধাক্কা তার শক্ত মনের অধিকারী ঐক্য সামলে উঠতে পারেনি। ফলস্বরূপ নিজেই নিজেকে ধ্বংসের খেলায় মেতেছে। ম্যাম, জুবাইদা বেগম চোখের পানি মুছে বলেন, হ্যাঁ বলো রবিন। আমার মনে হয় স্যারকে আবার বিয়ে করানো উচিত। একজন মানুষের মায়ায় ফের একবার পড়ে গেলে স্যার দেখবেন ঠিকই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবেন। জুবাইদা বেগমকে ভাবুক দেখা গেল। রবিন ফের বলে ওঠে, একটা নারী যদি একজন পুরুষকে ধ্বংস করতে পারে, তাহলে একজন নারীই পারে সেই পুরুষকে সঠিক পথে আনতে পারে। জুবাইদা বেগম থমকালেন কিছুটা। তিনি নিজেও ঐক্যর বিয়ের ব্যাপারে কিছুদিন ধরে ভাবছেন। ওনার বয়স হচ্ছে, মানুষের মৃত্যুর ভরসা নেই। অন্তত একমাত্র ছেলেকে এই অবস্থায় রেখে তিনি শান্তিতে মরতে পারবেন না। আর ম্যাম, যার জন্য আজ স্যারের এই অবস্থা, সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাহলে স্যার কেন ওই মেয়ের জন্য ধুকে ধুকে মরবেন? রবিনের কথায় জুবাইদা বেগম মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলেন। কাল সকালে তিনি ঐক্যর সাথে এই ব্যাপারে কথা বলবেন। ঐক্যর কোনো না তিনি শুনবেন না। অনেক হয়েছে নিজের খেয়াল খুশি মতো চলা। এবার এসপার ওসপার করেই তিনি দম নিবেন। তোহা, তুমি রাখো, মাংসটা আমি রান্না করি। রান্নাঘরে ঢুকে ইরা হাসি মুখে বলল। ইরার ছোট যা তোহা নিজের হাতে কাজ থামালো না, থমথমে গলায় বলল, না, দরকার নেই ভাবি। আপনার নাকি সব কিছুতেই গন্ধ লাগে, পরে আবার মা আমাকে ঝাড়বেন। তোহার কথাটা ইরার পছন্দ হলো না। কেমন যেন ওকে খুঁচিয়ে বলেছে কথাটা তোহা। ইরা এ বাসায় আসার প্রথম দিন থেকে খেয়াল করেছে তোরা ওকে বিশেষ পছন্দ করছে না। এরা একবারই কিছু বললেও কোনো মতে হ্যাঁ নাতে উত্তর দেয়। ওর ননদ ধারাও ওর সাথে কথা বলছে না। ও বুঝতে পারছে ইরার এই বাড়িতে আসা কেউই তেমন পছন্দ করেনি। ওর অবাক লাগে ভীষণ। তোহা বাদ যাক, সে তো ইরাকে চেনে না, জানে না। কিন্তু ধারা, মেয়েটা তো একসময় ইরার অন্তপ্রাণ ছিল। সবসময় ওকে ভাবি ভাবি বলে ডাকতো। আর এখন মেয়েটা ওকে দেখলে সামনে থেকে চলে যায়, না কোনো কথা বলে। এই যে ইরা প্রেগনেন্ট, মেয়েটা একটু ইরার শরীর কেমন আছে এটাও জিজ্ঞেস করলো না। এসব মনে পড়ে ইরার মনটা ছোট হয়ে যায়। ধ্রুবর সাথে বিয়ে করার পর থেকেই ওর মনটা ছোট হয়ে থাকে। ওর মনে হয় সবাই কেমন যেন ওকে ঘৃণ্য চোখে দেখে। এসব কিছু হয়েছে ওই শয়তানিটার জন্য। ওর জন্য ও একবারও নিজের ভালোবাসার মানুষকে হারালো, আর এখন হারালো নিজের আত্মসম্মান। আচ্ছা, ওর সন্তানকেও কি সবাই ঘৃণার চোখে দেখবে? কি হলো ভাবি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান ধ্রুব ভাইয়ার ঘরে গিয়ে শুয়ে থাকুন। কথাটাতে যেন ইরার কাটা ঘায়ে নুনের ছিটা পড়লো। ও চ্যাত করে উঠে বলে, ধ্রুবর ঘর ঘর কি তোহা? ওর ঘর কি আমার ঘর নয়? আর তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? তো পাতিলে চলমান খুন্তিটা রাখলো। ইরার দিকে তাকে ভীষণ শান্ত গলায় বলল, কি বলুন তো ভাবি, ধ্রুব ভাইয়ার ঘরটায় না আমি আসার পর থেকে চেঞ্জ হয়েছে। তো আমি ভাবলাম আরেকবার একজনের ঘর বলার থেকে না হয় ধ্রুব ভাইয়ার ঘর বলি। কয়েকদিন বাদে যদি আবার আরেকজন। শাট আপ তোহা, নিজের সীমানায় থাকো। ভুলে যেও না আমি তোমার বড় যা। সম্পর্কে এবং বয়সে আমি তোমার বড়। এটা মাথায় রেখে আমার সাথে কথা বলবে। তোহা ঠোঁট বাঁকিয়ে হাসলো। ইরার চোখে চোখ রেখে বলল, আপনি হয়তো অনেক বড় হতে পারেন, কিন্তু আপনার মন মানসিকতা খুব নিচু। না হলে কেউ একটা সোনার সংসার ভেঙে খায়? তোহা, চিৎকার করবেন না একদম। আমি কি ভুল কিছু বলেছি?
একটা মেয়ের থেকে স্বামী ছিনিয়ে মেয়েদের সমাজ কি বলে তা তো জানেন। ইরার আগে অগ্নিশর্মা হয়ে কিছু বলতে নিবে এমন সময় কেউ দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে উঠল। কি হচ্ছে এখানে? ধ্রুব ডাকে দুজনেই ফিরে তাকায়। ইরা ধ্রুবকে দেখে নাকিস্বরে কেঁদে ওঠে। ধ্রুব, দেখো না তোমার ছোট ভাইয়ের বউ এসব আমাকে কি বলছে। ধ্রুব গমগমে আওয়াজে জিজ্ঞেস করলো। কি হলো তোহা? তুমি কি বলেছো ইরাকে? তোহা ধ্রুবকে দেখেও দমে গেল না। আবৃত্তির সাথে ও মাত্র 1 বছর মতো ছিল। এই 1 বছরের মেয়েটা ওকে নিজের বড় বোনের মতো আগলে রেখেছিল। ও তো সংসারের কোনো কাজ কিছুই পারতো না। আবৃত্তি হাতে ধরে ওকে সব শিখিয়ে পড়িয়ে নিয়েছিল। এমন অনেক দিন গিয়েছে কাজ করতে গিয়ে তোহা কোনো কিছু নষ্ট করলে আবৃত্তি নিজে সেই দোষ নিজের ঘাড়ে নিয়ে নিত। আর সেই বনতুল্য মেয়েটার সাথে এত বড় অন্যায়ও মেনে নিতে পারছে না। ইরাকে যতবার ভারী পেটটা নিয়ে সারা বাড়িময় ঘুরতে দেখি ততবার আবৃত্তি আর আরশানের মুখটা ভেসে ওঠে। ওর শরীরটা চিবির করে ওঠে। কি বলেছি সেটা নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন ভাইয়া। এই বলে তোহা চুলাটা বন্ধ করে গটগট পায়ে রান্নাঘর থেকে চলে গেল। আজ ওর শাশুড়ি বাড়ি নেই, তাই মনে সব ক্ষোভ ও প্রকাশ করতে পেরেছে। জানে এসব কথা ওর শাশুড়ির কানে ঠিকই পৌঁছে যাবে, কিন্তু তোহা সত্যি বলতে ভয় পায় না। আবৃত্তি হয়তো নরম বলে এরা পার পেয়ে গিয়েছিল, কিন্তু ও আবৃত্তির মতো অতটা মহান নয় যে সব অন্যায় মুখ বুজে সহ্য করে নেবে। তোহা যেতে এরা চিৎকার করে বলে ওঠে। দেখলে ধ্রুব, দেখলে তোমার ভাইয়ের বউয়ের ব্যবহার। ঘরে চলো ইরা, এখানে দাঁড়িয়ে সিনক্রেট করার কোনো মানে হয় না। বাহ ধ্রুব বাহ, এখন আমি সিনক্রেট করছি। তুমি জানো এই মেয়েটা আমাকে কি বলেছে? বলেছে আমি নাকি ঘর ভাঙানি মেয়ে। দুপুর এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে যায়। এই কয়েকদিনের মানসিক টানাপোড়েনে হতাশা, গ্লানিবোধ, আরশানের সাথে বিচ্ছেদ সব মিলিয়ে ও এক প্রকার ট্রমাই চলে গিয়েছে। দুনিয়ার সব কিছু ওর কাছে অসহ্য লাগছে ওর ভালোবাসার বউ ইরাকেও। হঠাৎ ধ্রুব মুখ ফসকে বলে ফেলে। তো ভুল কি বলেছে? এরা বজ্র হতে নাই ধ্রুবর মুখটার দিকে চেয়ে থাকে, কোনো মতে ঠোঁট নেড়ে স্তব্ধ স্বরে আওড়ায়। আমি ঘর ভাঙানি মেয়ে? তুমি এমন বলছো ধ্রুব? সব দোষ এখন আমার একার না? বলতে বলতে এরা চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। ধ্রুবর হুঁশ ফিরে মুখ ফসকে ও কি বলে ফেলেছে মনে হতে ইরাকে আগলে ধরতে নাই, কিন্তু ইরা সেই সুযোগ না দিয়ে ধ্রুবকে ধাক্কিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। ইয়া প্লিজ দরজাটা খোলো। দেখো আমি তেমনটা বলতে চাইনি, শোনো আমার কথা। কিন্তু ভেতর থেকে ইরার কোনো সারা শব্দ নেই। ধ্রুবর হঠাৎ ভয় লাগতে শুরু করে। মেয়েটা আবার না নিজের সাথে কিছু করে বসে। তো এদের অবস্থা দেখে নিজের রুমে দরজার সামনে দাঁড়িয়ে মনে হাসে। একটা পরিপূর্ণ পরিবার নষ্ট করে নিজের পরিবার গড়তে থাকা মেয়েটার শেষ পরিণতি ও দেখবে খুব আরামসে। কি হয়েছে আরশান? এখনো ঘুম আসছে না কেন তোমার বাবা? আরশান অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে। পাপার সাথে কখন দেখা করব মাম্মাম? আবৃত্তি থমথমে গলায় বলল। বাবা কাজে আছে। সারা সন্ধ্যা থেকে একই প্রশ্ন কেন করছো তুমি? ঘুমাও না। মায়ের বকুনি খেয়ে আরশান অন্য পাশ ফিরে গেল। ওর বাচ্চা মস্তিষ্কে কিছুতে একটা গোলমেলে আছে, সেটা ধরতে পেরেছে, কিন্তু সেটা কি তার বাচ্চা মস্তিষ্কে ঢুকছে না। সকালে সূর্যের তীব্র আলোক রশ্মিতে ঘুমে বিঘ্ন ঘটে বিছানায় এলোমেলো শুয়ে থাকা ঐক্যর। জানালা দিয়ে আসা তীর্যক রশ্মিতে কপাল কুঁচকে গেল। বিরক্তিতে বিড়বিড় করে ওঠে সে। উফ, জানালাটা কেউ একটু বন্ধ করো, আলো আসছে ভীষণ। আর কতক্ষণ ঘুমাবে? সকাল 7টা বাজতে চললো। নামাজ তো ত্যাগ দিয়েই ফেলেছো। জুবাইদা বেগমের গমগমে আওয়াজে ঐক্য চোখ ঢুলে উঠে বসে। ঘড়ি দেখে কপাল কুঁচকে বলে। ওয়াফা এখনো ওঠেনি? ওর তো ক্যারাতে ক্লাসের সময় হয়ে গিয়েছে। না এখনো উঠোনি? ঐক্য বিরক্তিকর গলায় বলল। ওঠেনি কেন এখনো? ওর গভর্নেন্স এখনো আসেনি? জুবাইদা বেগম রাজবাড়ি আওয়াজে বললেন। তা মেয়েটাকে কি তুমি একটু নিজ থেকে উঠিয়ে তৈরি করে দিতে পারো না? টাকা দিয়ে নিজের মেয়ের দায়িত্ব অন্যজনের ঘাড়ে বর্তালেই বুঝি দায়িত্ব শেষ? ঐক্য কিছু বলে না, চুপ করে থাকলো। আসলে তার কিছুই বলা নেই। জীবনে এমন এক পর্যায়ে সে আছে যেখানে কোনো লক্ষ্য উদ্দেশ্য কিছুই নেই। জুবাইদা বেগম শক্ত গলায় বলে ওঠেন। আর কতদিন এসব চলবে ঐক্য? জানি না। এভাবে নিজের ধ্বংস করে কি পাচ্ছ তুমি বলো? ঐক্য উদাস চোখে জানালার বাইরে কি যেন দেখছিল। জুবাইদা বেগমের প্রশ্ন শুনে ও হাসলো। নিষ্প্রভ গলায় বলল। নিজেকে তিলে তিলে ধ্বংসের মধ্যেও একটা আলাদা সুখ আছে মা।
এই ধ্বংস আমার অশান্ত হৃদয়কে শান্ত করে। কিন্তু তোমার সাথে সাথে যে তোমার আপনজনরাও কষ্ট পাচ্ছে ঐক্য, তাদের কি দোষ বলো? ঐক্য কিছু না বলে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগোলো। হঠাৎ জোবাইদা বেগম বলে উঠলেন, আমি তোমার বিয়ের কথা ভাবছি ঐক্য। ঐক্যর চলন্ত পাজুগোল থেমে যায়। হতবাক চোখে সে পিছন ফিরে মায়ের দিকে তাকায়। সকাল 6:30, ঘড়িতে এখনো কুয়াশা আচ্ছন্ন। কুয়াশার আবরণে ঢেকে আছে সমস্ত গাছপালা, নেই কোথাও এক ফোঁটা রোদের কণা। সূর্যি মামাও আসল সময় কাটাচ্ছে বোধ করি। বেশ রাত করে ঘুম আসার কারণে আরশান আর তার মাম্মামের ঘুমটা বেশ গাঢ়, যার ফলে নামাজের সময় আর ওঠা হয়নি। হঠাৎ পাশে থাকা টেবিলের ওপর আবৃত্তির ফোনটা তার স্বরে বেজে ওঠে। আবৃত্তির ভারী ঘুমটা কিছুটা পাতলা হয়ে আসে। ঘুম কাতুরে আবৃত্তি কপাল কুঁচকে পাশ ফিরে আরশানকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু নাছরবান্দা যন্ত্রটা থামলে তো। ঘুম ঘুম চোখে টেবিল হাতে আবৃত্তি ফোনটা নিল, না দেখে রিসিভ করে কানে ধরে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো। অপর পাশে থাকা ধ্রুবর বুকটা ধক করে ওঠে আবৃত্তির ঘুমো ঘুমো মিষ্টি স্বরে। আজ প্রায় 6 দিন পর এই কণ্ঠটা ও শুনল, কিন্তু মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গিয়েছে ধ্রুব এই কণ্ঠ শোনেনি, আর এই কণ্ঠের মালিককে দেখেনি। ধ্রুব ঢোক গিলে নিচু স্বরে বলল, কেমন আছো আবৃতি? আবৃত্তির পিলে চমকে ওঠে। এতক্ষণে ঘুম কাতরতা কোথায় যেন ছুটে পালিয়ে গেল। ফোনটা সামনে এনে দেখে কল লগে ধ্রুব নামটা ভাসছে। বিছানায় বসেও কতক্ষণ থম মেরে বসে রইল। এই সময়ে ধ্রুব নামক ব্যক্তি যে কিনা তার আর তার সন্তানের জীবনটা এক নিমিষেই ধ্বংস করে দিয়েছে, তার কলটা একদমই অপ্রত্যাশিত ছিল। ফোন থেকে অনবরত হ্যালো হ্যালো শব্দ ভেসে আসছে। আবৃত্তি ফোনটা কানে চেপে ধরে নীরের ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, কেন ফোন দিয়েছেন? ওপাশে ধ্রুব থমকালো কিছুটা আবৃত্তির এমন ঠান্ডা আওয়াজে। ইতস্ততভাবে বলল, তুমি মানে আরশান কেমন আছে? আবৃত্তি সাবলীলভাবেই বলল। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। ধ্রুব কি বলবে ভেবে পেল না। ও বসে আছে নিজেদের বাড়ির লনের এক পাশে দোলনায়। কাল রাতে ও এত ধাক্কাধাক্কি পরও এরা দরজাটা খুলেনি। ধ্রুব জানে এরা খুব জেদি, পুরো রাজ্যে আর দরজা খুলবে না ও জানতো। তাই তো বিক্ষিপ্ত মন নিয়ে ও রাত থেকে এখানেই বসে আছে। হঠাৎ করে ওর ভীষণ খারাপ লাগা শুরু করছিল। মনে হচ্ছিল দম আটকে এই বুঝি মরে যাবে। কি করবে, কি করলে মনটা একটু শান্তি পাবে, কুল খুঁজে পাচ্ছিল না। আগে পিছে কিছু না ভেবে ঘরের মধ্যেই আবৃত্তিকে এত সকালে ফোন করে বসলো। মনে হচ্ছিল আবৃত্তি তার আরশানের সাথে কথা বলে মনটা একটু শান্ত হবে। দুপুর ঘোর ভাঙ্গে আবৃত্তির কণ্ঠে। কি হলো? কিছু না বললে ফোন কেন দিয়েছেন? ধ্রুব আমতা আমতা করে বলল। আরশানের সাথে একটু কথা বলা যাবে? আবৃত্তি কপাল কুঁচকে ঘড়ি দেখল, সকাল 6:45 বাজে। এত সকালে ধ্রুব যে আরশানের সাথে কথা বলার জন্য ফোন করেনি এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। কেননা ধ্রুব জানে এত সকালে আরশান ঘুমে থাকারই কথা। তাহলে আরশান ঘুমোচ্ছে, আপনি বিকেলে ফোন করলে ওকে পাবেন। আচ্ছা রাখছি এখন, হ্যাঁ। এই বলে ধ্রুবকে কিছু বলার সুযোগ না দিয়ে আবৃত্তি খট করে লাইনটা কেটে দিল। আর ধ্রুব হতাশ চিত্রে ফোনটা হাতে নিয়ে বসে রইল। আজ নিজের ছেলেটার সাথে কথা বলতে ওকে অপেক্ষা করতে হবে। মন চাইলে আর আরশানকে ছোঁয়া যাবে না, আদর করা যাবে না। শুধুই কি আরশান? অবচেতন মনে ওর কি আবৃত্তির জন্য বুকটা কি একটু হলো পড়ছে না? ধ্রুবর ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে, যেখানে ওকে ওর মস্তিষ্কের এই দ্বন্দ্বে ধুকে ধুকে মরতে হবে না। ঐক্য কিছুক্ষণ হতবুদ্ধে নেই জোবাইদা বেগমের পৌর সুচ্ছিরি মুখটাই ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকে। ঐক্যর অমন দৃষ্টি দেখে জোবাইদা চৌধুরী গলা খাকারি দিয়ে বলেন, কি এভাবে দেখে কিছু হবে না, এবার তোর কোনো বারণ শুনছি না, অনেক হয়েছে নাটক। ঐক্য নিজেকে সামনে নিয়ে গম্ভীর গলায় বলল, আম্মু, আমি তো আপনাকে অনেকবার বলেছি আমি আর বিয়ে করতে চাই না। জোবাইদা চৌধুরী থমথমে মুখে বললেন, কেন বিয়ে করতে চাও না তুমি? একটা কারণ বলো। ঐক্য ভাবলেশীন গলায় বলল, এমনি। জোবাইদা চৌধুরী এবার নিজের মেজাজ হারিয়ে ধমকে বলেন, ঐক্য, একটা মেয়ে তোমার জীবনে ক্ষণিকের সুখ হয়ে এসেছিল, এখন সে হারিয়ে ফেলে ক্ষণিকের সুখের তরে তুমি নিজের জীবনটা এভাবে বরবাদ করতে থাকবে? ঐক্যর মুখের রং বদলে যায় জোবাইদা চৌধুরীর কথাটা শুনে। আম্মু প্লিজ, এসব পুরনো কথা এখন তুলবেন না প্লিজ।
আর আপনাকে কে বলেছে আমি তার জন্য বিয়ে করছি না? তাহলে বিয়ে করতে রাজি হচ্ছ না কেন বলো? ঐক্য অন্যদিকে মুখ ঘুরিয়ে আনমনে বলে ওঠে। আম্মু, আমি চাই না আমার কলিজাটা সৎ মায়ের অনাদরে বড় হোক। আমি ওর জন্য যত যাই করি, কিন্তু ওয়াফা সবসময় তো আমার সামনে বা আমি ওর পাশে থাকবো না। তখন আমার অগোচরে ও সৎ মায়ের অত্যাচারে পিষ্ট হবে। এমনটা আমি কখনোই হতে দেব না। আমার আম্মা জানি আমার জীবনের একমাত্র প্রায়োরিটি, আর সারা জীবন ওই থাকবে। জোবাইদা চৌধুরী ঐক্যকে টেনে নিচের দিকে ফেরালেন। ছেলের অসহায় পিতৃসুলভ চোখের দিকে তাকিয়ে নরম সুরে বললেন, বাবা, যদি ওয়াফাকে সত্যিকার অর্থে কেউ নিজের সন্তানের মতো আগলে নেয় তখন? ঐক্য মায়ের চোখের দিকে তাকিয়ে হাসল, বলল, এমন কেউ এই দুনিয়াতে নেই আম্মু। যেখানে নিজের আপন মা দুধের সন্তানকে ছেড়ে চলে যেতে পারে, সেখানে আপনি ওর জন্য ভালো সৎমা খুঁজে আনবেন? হাস্যকর। জোবাইদা বেগম অনড় গলায় বললেন, হ্যাঁ, আনবো। দুনিয়াতে কোথাও না কোথাও এমন কেউ নিশ্চয় আছে যে কিনা আমার দাদুমণিকে ঠিক মায়ের মতো আগলে নেবে। ঐক্য অকপটে বলল, তবে সেদিন না হয় বিয়ের কথা ভাববো। এখন এই বিষয়ে বাদ দিন। ওয়াফার স্কুলে দেরি হচ্ছে, আমার ওকে ঘুম থেকে তুলতে হবে। এই বলে ঐক্য ওয়াশরুমের দিকে চলে গেল। জোবেদা চৌধুরী ওর যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বললেন, দেখিস বাবা, আল্লাহ তোকে আর তোর মেয়েকে আগলে রাখার জন্য কাউকে ঠিকই মিলিয়ে দেবেন, যে তোর জীবনটা আবার রঙিন করে দেবে। আমার মা হারা নিষ্পাপ নাতনি একজন মা ঠিকই পাবে, এ আমার বিশ্বাস। মাম্মাম, নতুন স্কুলে কি হোয়াইট কালার ড্রেস? আবৃত্তি আরশানের গলার টায়ের নট বাঁধতে বাঁধতে বলল, হ্যাঁ বাবা, আগের স্কুলের ড্রেস তো অনেক সুন্দর ছিল। স্কুলের ড্রেস একটা হলেই হয়। মাম্মাম, পাপা দিয়ে আসবে না? আবৃত্তি আরশানের মুখের দিকে তাকিয়ে বলল, না আরশান, আমি দিয়ে আসবো, না হলে তোমার মামু, তোমার পাপার কাজ আছে, সে আর পারবে না। আরশান মুখটা ভার করে ফেলল। আবৃত্তি দেখেও কিছু বলল না। আহান রেডি হয়ে আবৃত্তিকে তাড়া দিল। ওদের নামিয়ে আবার ওকে হসপিটালের জন্য ছুটতে হবে। আরশানের ব্যাগ এক হাতে নিয়ে আরেক হাতে নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল ওরা। স্কুলের গেটের কাছে আহানের বাইকটা ব্রেক কষল। ঠিক সেই সময় বিপরীত রাস্তা ধরে একটা কালো রঙের কার এসে গেটের সামনে দাঁড়ালো। কার থেকে একটা লোক বের হয়ে পেছনের দরজা খুলে দিল। ভেতর থেকে সুটবুট পরা ঐক্য বের হলো। চোখে রোদ চশমাটা পরে নিয়ে কার থেকে ওয়াফাকে কোলে নিয়ে গটগট পায়ে হাঁটা ধরল। সাপের হাতে ওয়াফার ব্যাগ নিয়ে ঐক্যর পেছন পেছন এগোলো। হঠাৎ ঐক্যর চোখ আবৃত্তির দিকে পড়ল। ঐক্যর সাথে চোকাচুকি হয়। আবৃত্তি সংকোচে চোখ নামিয়ে নিল। ওয়াফা ড্যাব ড্যাব করে আবৃত্তির দিকে তাকিয়ে আছে। আবৃত্তি ইতস্তত পায়ে হাঁটা ধরল। ইস, পাকা মেয়েটা ওই দিন ওকে কি বিব্রতকর অবস্থায় না ফেলেছিল। হঠাৎ পেছন থেকে ওয়াফার চিৎকার শোনা গেল, ও মা, সুইটি আন্টি, তুমি আমার সাথে কথা না বলে যাচ্ছ কোথায়? ঐক্যর কোল থেকে মুচড়িয়ে নেমে ওয়াফা দৌড়ে এসে আবৃত্তির ওনার কোনা টেনে ধরে হাঁপাতে হাঁপাতে বলল। আবৃত্তি ভীষণ রকম বিব্রত হলো। আচ্ছা, মুশকিল তো, এই অতি পাকনি মেয়েটা তো ওর পিছুই ছাড়ছে না। ঐক্য চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে মেয়ের কাণ্ডে সে বেশ বিরক্ত। আম্মাজান, কি হচ্ছে এসব? তোমার ক্লাসে দেরি হচ্ছে। আন ওয়াফার দিকে তাকিয়ে হেসে বলে, হাই কিউটি, কেমন আছো তুমি? ওয়াফা ঠোঁট এলিয়ে হেসে বলে, আই এম ফাইন আঙ্কেল, হাউ আর ইউ? আমিও খুব ভালো আছি। ওভার চোখ হঠাৎ আহানের হাত ধরে মুখ ফুলিয়ে রাখা আরশানের দিকে যায়, যে কিনা সরু চোখে ও ওয়াফার দিকে এতক্ষণ তাকিয়েছিল। অমনি কালকের ঘটনা ছোট ওয়াফার মনে পড়ে যায়। মাথাটা ধপ করে চলে ওঠে। ওয়াফা এক প্রকার তেরে মেঘে আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে বলে, এই দুষ্টু ছেলে, তুমি কাল আমার চুল টেনে দিয়েছিলে কেন? আরশান নাক ফুলিয়ে বলল, তুমি আমার মাম্মামের কোলে উঠেছিলে কেন? তোমার কি মাম্মাম নেই? আবৃত্তি ধমকে উঠে আরশানকে, এসব কেমন কথা আরশান? ওর মাম্মাম থাকলেই কি আর ও কারো কোলে চড়তে পারবে না? মায়ের ধমক খেয়ে আরশান এদিকে আরশানকে ধমক খেতে দেখে ওয়াফা খিলখিল করে হেসে ওঠে। হাত তালি দিয়ে লাফিয়ে লাফিয়ে বলে, একদম ভালো হয়েছে, একদম ভালো হয়েছে, দুষ্টু ছেলে বকা খেয়েছে। এদিকে ঐক্য কপাল চাপড়ালো। এই মেয়েকে নিয়ে আর পারা যাচ্ছে না। ঐক্য নিজের আহ্লাদি মেয়েকে কোলে তুলে নিল। আবৃত্তি আর আহানকে লক্ষ্য করে ভরট গলায় বলল, ওয়াফার পক্ষ থেকে সরি। আহান হেসে বলল, ইটস ওকে স্যার, সরি বলার কিছু নেই। বাচ্চাদের কাণ্ড কারখানা
ওদের কাণ্ডের এত বিচার করতে নেই। বাচ্চা দুটোর হুলুস থুলুসের মধ্যেই স্কুলের ঘন্টা বেজে ওঠে আর ইস্তফা দিয়ে স্কুলে ঢুকে গেল। আবৃত্তি আহানকে নিয়ে অফিস রুমের দিকে গেল আর ঐক্য ওয়াফাকে ক্লাসে বসিয়ে মেয়ের দুগালে দুটো চুম খেয়ে বলল, আমাজান, একদম দুষ্টুমি করবেন না কিন্তু। আর লাঞ্চ বক্স কিন্তু পুরোটা ফিনিশ করা চাই, তাহলে পাপা তোমাকে ছুটি শেষে পিৎজা খেতে নিয়ে যাবে। ওয়াফা পাপার কথা শুনে আনন্দে ফেটে পড়ে। পাপা সত্যি? 3 সত্যি আম্মাজান। আমরা ঘুরি ঘুরিও করব? হ্যাঁ মা, নিজের খেয়াল রাখবে। কোনো সমস্যা হলে মিসের ফোন থেকে পাপাকে কল করবে। এখন পাপা অফিসে যাই, বাই। বাই পাপা। ক্লাস শুরু হলে হেডমিস আরশানকে ক্লাসে নিয়ে আসেন। আরশানকে নিজের ক্লাসে ঢুকতে দেখে ওয়াফা মনে হয় দিনের বেলায় ভূত দেখার মতো চমকে ওঠে। বাচ্চা সবাই আরশানকে হ্যালো বলে স্বাগত জানায়। সবার সাথে আরশানের পরিচয় করিয়ে দিয়ে হেডমিস আরশানকে সামনে বেঞ্চে ওয়াফার পাশে বসতে বলেন। আরশান মুখটা গম্ভীর রেখে ওয়াফার পাশের একদম টেবিলে একদম কোণায় গিয়ে বসে। ওয়াফা গোল গোল চোখে বড়দের মতো গম্ভীর মুখ করে রাখা আরশানের দিকে তাকায়। ক্লাস মিসের অগোচরে ফিসফিসি জিজ্ঞেস করে, আই ছেলে, তুমি আমার ক্লাসে কি করছো? আরশান ভাব নিয়ে বলে, কেন, ক্লাস কি তুমি কিনে নিয়েছো? আরশানের দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকা ওয়াফা থতমত খেয়ে বলে, তুমি তো ছোট, তুমি তো নার্সারি পড়বে, 1 ক্লাসে কি করছো? ওয়াফার এত প্রশ্নে আরশান বিরক্ত হয়ে বলে, কে বলেছে আমি ছোট? ছোট তো তুমি। আই এম 5 ইয়ার্স ওল্ড। আর আমার মাম্মা আমাকে এখানে ভর্তি করিয়েছে। তুমি চুপ করো তো, তুমি অনেক কথা বলো। আরশানের ধমক খেয়ে ওয়াফা মুখ ফুলিয়ে বসে থাকে। ও এই দুষ্টু ছেলেটার সাথে কখনো ফ্রেন্ডশিপ করবে না, চকলেটও শেয়ার করবে না কখনো। মেয়ের বয়স 30 অঙ্কের থেকে 1 বছরের বড়। সমস্যা কি? একটা নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার, বনেদি বংশ, দেখতেও সুন্দর। ভাবি দেখো, অঙ্কের খুব পছন্দ হবে। ইয়া একটা বড় মিষ্টি মুখে পুরো গদগদ হেসে কথাটা বলেন ঐক্যর বড় ফুপু ওয়াহিদা চৌধুরী। মিসেস জোবাইদা পাত্রীর ছবিটা সেন্টার টেবিলের উপর রাখেন। চোখের চশমাটা খুলে হাতে নিয়ে চিন্তিত সুরে বলেন, কিন্তু ওয়াহিদা, আমি চেয়েছিলাম ঐক্যের জন্য বিধবা বা ডিভোর্সি কোনো মেয়ে দেখতে। ঐক্যর ফুপু চিবোতে থাকা মুখটা হঠাৎ থেমে গেল। কোনো মতে মিষ্টিটা গিলেনি অবাক গলায় তিনি বলেন, ভাবি কি বলছো এসব তুমি? যেখানে আমার ভাতিজাকে বিয়ে করার জন্য অবিবাহিত মেয়েরা বসে আছে, সেখানে তুমি যেচে পড়ে ওর জন্য বিধবা ডিভোর্সি মেয়ে খুঁজছো কোন দুঃখে? জোবাইদা বেগম মুখ খুলে কিছু বলবেন, কিন্তু ঐক্যের ফুপু আবারও বলে ওঠেন, আর শোনো ভাবি, তোমার যদি নিতান্তই ডিভোর্সি বা বিধবা মেয়ে ছেলের বউ করার ইচ্ছে থাকে, তাহলে বন্ধা বা যার আগের ঘরের কোনো সন্তান নেই এমন কাউকে দেখো। না হলে আমার নাতিটার অযত্ন হবে। এরা সারাক্ষণ নিজেদের সন্তান নিয়েই ব্যস্ত থাকবে। জোবাইদা বেগম আনমনে বলেন, সেটাই তো আমার আসল চিন্তা ওয়াহিদা। না হলে ছেলের জন্য পাত্রীর তো অভাব নেই, কিন্তু আমি তো আমার ফুলটার জন্য একজন মমতাময়ী মা চাই। আমার ছেলেটার জন্য চাই একজন আগলে রাখার মানুষ। স্কুলের টিফিন পিরিয়ডের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে সব বাচ্চারা নিজেদের টিফিন বক্স হাতে ক্যান্টিনের দিকে চলে গেল। ওয়াফা নিজের বক্স, হট ওয়াটার বোতল, হ্যান্ড স্যানিটাইজার আর ঐক্যের দেওয়া ওর ফেভারিট ডাকবেরি চকলেটটা নিয়ে লাফ দিয়ে বেঞ্চ থেকে নেমে ক্যান্টিনের দিকে গেল। ক্যান্টিনের ভেতর আসতেই ওয়াফার চলন্ত পাজগুলো হঠাৎ থেমে গেল। আবৃত্তি আরশানকে নিজের পাশে বসে অতি যত্নে ফ্রাইড রাইস খাইয়ে দিচ্ছে, মাঝে ছেলের ঠোঁটের আশেপাশে নিজের ওনার কোনা দিয়ে মুছিয়ে দিচ্ছে। ভেতরে না গিয়ে বাচ্চাটা এক দৃষ্টিতে এক মমতাময়ী মাকে দেখে যেতে লাগলো, যে কিনা তার সন্তানকে পরম যত্নে হাতে তুলে খাইয়ে দিচ্ছেন। সেই দৃশ্যে কি ছিল জানেনি, ছোট্ট ওয়াফার মুখটা মলিন হয়ে গেল। হয়তো নিজের ছোট্ট জীবনে এই আদরটুকু অভাবটা বাচ্চা হৃদয়ে নাড়া দিয়েছে। হঠাৎ আবৃত্তির চোখ গেল মুখ মলিন করে ওর দিকে তাকিয়ে থাকা ওয়াফার দিকে। ও অবাক হলো বাচ্চাটাকে এই জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকা দেখে। হাতটা উঠিয়ে ওয়াফাকে নিজের কাছে ডাকলো, এদিকে আসো বাচ্চা। আবৃত্তির ডাকে ওয়াফার চোখটা জল জল করে ওঠে। ওর ডাকতে দেরি, ওয়াফার ছুটে আসতে দেরি হয় না।
অপা কাছে আসতে আবৃত্তি ওকে কোলে তুলে নিজের পাশের চেয়ারটাতে বসালো। আরশান আবার কপাল কুঁচকে ওয়াফার দিকে তাকিয়ে আছে। বেচারা মহা মুশকিলে পড়েছে তো। মেয়েটা তো তার মাম্মামের লেজি ছাড়ছে না। আবৃত্তি আদরের স্বরে বলল, ওয়াফা, তুমি আমাদের সাথে বসে লাঞ্চ করো কেমন? অপা মাথারা এক পাশে হেলি সায় জানিয়ে নিজের বক্সটা খুলল। আজ বুয়াকে ওটসে খিচুড়ি রান্না করে দিয়েছে, সাথে দিয়েছে কিছু ফলমূল। রোজকার মতো আজকেও অপছন্দের খাবারটা দেখে ওয়াফা নাকমুখ কুচকে ফেল। আজ আবার পাপা এসব পচা খাবার দিয়েছে টিফিনে। এসব পচা খাবার দেয় বলেই তো ওয়াফা খাবারগুলো ফিনিশ করে না, বিনে ফেলে দেয়, নয়তো আবার বাসায় ব্যাগ নেয়। আদরে মেয়েটার কোচকানো মুখশ্রী দেখে আবৃত্তি মৃদু হাসে। বুঝলো বড়লোকের আদরে এসব খাবার পছন্দ না। সত্যি বলতে আবৃত্তিরও খাবারের মেনুটা পছন্দ হয়নি। ওটসের খিচুড়ি হেলদি ঠিক আছে, কিন্তু খেতে তো কোনো মজা নেই। বাচ্চা মানুষের জন্য হেলদি ওয়েতে তারা মজা করে খেতে পছন্দ করবে এমন অনেক খাবার ইজিলি বানিয়ে দেওয়া যায়। যেমন সে বানিয়েছে আরশানের জন্য ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, ডিম, চিকেনের কিমা দিয়ে ফ্রাইড রাইস। খেতে যেমন খুব মজা, তেমনি স্বাস্থ্যসম্মত। তাই তো ওর তৈরি করা যে কোনো খাবারই আরশান মজা করে খায়, কোনোরূপ নখরাপনা করে না। অফাকে বক্সাতে নিয়ে মুখ লটকে বসে থাকতে দেখে আবৃত্তি বেশ নরম সুরে বলল, কি হয়েছে ওয়াফা বেবি, তুমি খাচ্ছ না কেন? অফা মুখ ফুলিয়ে বলে, আমি ওটস একদম লাইক করি না। পাপা অলওয়েজ আমাকে পচা টিফিন দেয়, আমি এসব খেতে পারি বলো? কিন্তু এটা তো অনেক হেলদি বাচ্চা। না, আমার এটা খেলে বমি পায়। আবৃত্তি নিজের বক্সটা এগিয়ে দিয়ে হাসি মুখে বলল। ফ্রাইড রাইস খাবে? অফা একবার আবৃত্তির দিকে তাকালো, আরেকবার আবৃত্তির হাতে ফ্রাইড রাইসের দিকে। অফার বিভ্রান্ত দৃষ্টি দেখে আবৃত্তি বলল, আমি বানিয়েছি, এক চামচ টেস্ট করে দেখো। এই নাও স্পুন। আবৃত্তি চামচটা অফার দিকে বাড়ি দিল। অফার চোখ পিটপিট করে আবৃত্তির দিকে তাকে হঠাৎ বড্ড সরল গলায় আবদার করল, তুমি খাইয়ে দেবে সুইটি আন্টি? কি সরল আবদার মেয়েটা। আবৃত্তির অনেক মায়া লাগলো। কেন জানি আনমনেই ওর মেয়েটার প্রতি মায়া জাগে। হয়তো মেয়েটা নিজে থেকে ওর গা ঘেঁষে থাকে বলে ও হেসে চামচটা নিয়ে নিজেই হাতে তুলে ওয়াফাকে এক চামচ ফ্রাইড রাইস খাইয়ে দিল। কি কেমন? ওয়াফা খুশি মনে চিবুতে চিবুতে বলল, অনেক টেস্টি আন্টি। আবৃত্তি হেসে মুখ ভর্তি খাবার চিবোতে থাকা কিউট ওয়াফার মাথায় চুমু দিল। তারপর খুশি মনে অবশিষ্টাংশ খাবারটুকু ওয়াফাকে খাইয়ে দিল। আর এদিকে হিংসুটে আরশান মনে মনে হিংসেই ফুঁসতে লাগলো। কিন্তু আবৃত্তি আর ওয়াফার সেদিকে কোনো ধ্যান নেই। তারা দুটিতে খুশি মনে গল্প করতে করতে খাবারটা শেষ করতে লাগলো। খাবার শেষে ওয়াফা হাতের বিশাল চকলেটের প্যাকেটটা খুলো। চকলেটটাকে 3 ভাগে ভাগ করে এক ভাগ আবৃত্তিকে দিল, এক ভাগ নিজের জন্য রাখলো, আর আরেক ভাগ আরশানের দিকে বাড়ি দিল। চকলেট দেখে আরশানের চোখ চকচক করে উঠল। মনের সব রাগ গলে পানি হয়ে যায় চকলেট পেয়ে। তবে ও খেয়াল করেছে দুষ্টু মেয়েটা সবসময় বড় পিসটা তার মাম্মামকে দিয়েছে, আর সবচেয়ে ছোট পিসটা দিয়েছে তাকে। আরশান খুশি হলো মনে মনে। ওয়াফাকে বকে দিতে ভুলল না। ছুটি শেষে ঐশী নিজের গাড়ি নিয়ে ওয়াফাকে পিক করতে এলো। আজ ওর ডে শিফট ছিল, তাই ভাতিজিকে নিজে পিক করে নিয়ে যাবে। আরেকটা বিশেষ কারণ হলো ওয়াফাকে পিৎজা খেতে নিয়ে যাওয়া। যদিও ঐক্যর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ ক্লায়েন্টের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং ফিক্সড হওয়ার তার পক্ষে আসা পসিবল না। তাই ফোন করে ঐশীকে বলে দিয়েছে, সাথে ঐশীর অ্যাকাউন্টে পাঠিয়েছে মোটা অ্যাকাউন্টের টাকা। ঐশী দীর্ঘশ্বাস পেলে গাড়িটা পার্ক করলো। ওর ভাই হয়তো টাকা দিয়ে নিজের দায়িত্বটা পুষিয়ে নিতে চাইছে, কিন্তু টাকা দিয়ে আসলে কি একটা বাচ্চার আদর, যত্ন, আহ্লাদ, বাবা মায়ের সঙ্গ পাওয়ার অভাব পুষিয়ে নেওয়া যায়? অভা এসবে কতটা কষ্ট পায় সে তো জানে। মেয়েটা বুঝার পর থেকে তো জানে না মায়ের আদর কেমন হয়। তাই তো সবসময় বাবার আদরে ভুকা হয়ে থাকে। যেন একজন কর্মজীবী বাবা যে কখনোই মায়ের অভাব পূরণ করতে সক্ষম হয় না। তার ভাই যতই বড় মুখে বলুক ওয়াফার জন্য সে যথেষ্ট, কিন্তু এই যে এখন উৎসুক নয়নে পাপার আশায় বসে থাকা ওয়াফা যখন দেখবে তার পাপা প্রতিবারের মতো এবারও তার কথা রাখতে পারেনি, তখন নিষ্পাপ বাচ্চাটার মনে অবস্থা কি হবে? পিপ্পিকে দেখে খুশি তো হতে পারবে না। এসব ভাবতে ভাবতে ঐশী স্কুল এরিয়ার ভেতর ঢুকলো। একই সময়ে আহানের বাইকটাও স্কুলের সামনে থামলো। আবৃত্তি জানিয়েছে আরশানে স্কুল ছুটি হতে আর বেশি দেরি নেই। ও আর ভেতরে গেল না, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ওদের জন্য।
আহান ঠিক করেছে আজ বোনার ভাগ্নেকে একটু ঘুরিয়ে আনবে। আবৃত্তির মনের অবস্থা ভালো নেই, একটু ঘুরলে মনটা ফ্রেশ হবে। এর মধ্যে স্কুলের ছুটির বেল বেজে ওঠে। বাচ্চারা কেউ কেউ একা একা, কেউ বা নিজের প্যারেন্টসদের হাত ধরে সরাসরি বের হয়ে এলো। আরশান আর আবৃত্তি বের হয়ে আসলে আহান এগিয়ে গিয়ে টুপ করে আরশানকে কোলে তুলে চুমু খেলো। আবৃত্তি পাশে দাঁড়িয়ে মামা ভাগ্নের আহ্লাদীপনা দেখলো। আহান জিজ্ঞেস করলো, কেমন স্কুল কাটালো আমার বাবাটা?